দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। চলতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে বক্তব্য দিয়েছে বিরোধী দল জামাতে ইসলাম। অপরদিকে জ্বালানি মন্ত্রী বলেছেন যে আমাদের এই সংকট কাটিয়ে উঠতে কিছুদিন অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। অপেক্ষা কতটুকু করতে হবে এবং সরকারের যে কোনো সংকট মোকাবেলায় করণীয় কি তা যথাযথ হচ্ছে কিনা এই প্রশ্ন জনগণের মধ্যে রয়েছে। এসব বিষয়ে এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপির আইন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। স্বাগতম মেজবা ভাই আপনাকে। আমাদের সঙ্গে আরও রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। স্বাগতম ফরিদ ভাই আপনাকে। আমি প্রথমে মানে যেহেতু সরকার দলীয় নেতা বিরোধী দলীয় নেতা রয়েছেন, আমি বিরোধী দলীয় নেতা থেকেই শুরু করতে চাই মেজবাবের অনুমতি নিয়ে। ফরিদ ভাই, এই যে জামাতে ইসলামী বিরোধী দলের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে যে সরকারের অব্যবস্থাপনা, আমরা জানি দীর্ঘদিনের যে অনিয়ম দুর্নীতিরও একটি প্রভাব আছে, এরপর বৈশ্বিক একটি সংকট তৈরি হয়েছে। এর ভেতরে একটি সংকটে সবাই মিলে মোকাবেলা করার চেয়ে সরকারের ঘাড়ে দায় চাপালে আসলে এটা কি শুধু রাজনৈতিক বক্তব্য নাকি এর কোনো যৌক্তিকতা আপনি দেখতে পান? জি, ধন্যবাদ আপনাকে। দায়িত্ব সরকার নিয়েছে, সরকারের গাড়িতে দায় চাপাতে হবে। আচ্ছা, সরকারকে মানুষ ভোট দিয়েছে। এখন এখানে যেটা হয়েছে, মানে সরকারের পক্ষ থেকে এক দুইবার এটা বলা হয়েছে। আমি ধরেন বেনিফিট অফ ডাউট হিসেবে এখনও ধরেন তাদেরকে যদি বেনিফিট অফ ডাউট দিলেও যেটা হচ্ছে যে আপনার কথা আমি তখন মানে বিশ্বাস করব যখন আপনি ওই ক্রেডিবল জায়গাটা তৈরি করতে পারবেন। আচ্ছা, কিন্তু আমি যদি দেখি যে আপনি প্রতিনিয়ত এমন মানে অজুহাত তৈরি করতেছেন যে এই অজুহাতে আপনাদের লোকেরা কিংবা আপনাদের সংশ্লিষ্ট ধরেন মাফিয়া গোষ্ঠী সুবিধা মানে ভোগী হচ্ছে, জনগণকে কষ্ট দিয়ে, জনগণের কষ্টার্জিত টাকা থেকে ধরেন লুটপাট করে, তাহলে তো ক্রেডিবিলিটি নষ্ট হবে। এখন দেখেন জ্বালানির ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা শুরু থেকে এই কথাটা বারবার বলছিলাম, জ্বালানিতে ধরেন যাকে মিনিস্টার বানাইছে ইনি তো হচ্ছে আপনার কি বলে যে ওনাকে হলো অপসারণ করা হয়েছিল 2001-06 সময়। হ্যাঁ, উনি হচ্ছে তখন বিদ্যুতের ক্রাইসিস ট্যাকেল করতে পারেননি এবং একটা আন্দোলনকে উনি বাজেভাবে হ্যান্ডেল করতে গিয়ে ওইখানে মানুষ মারছেন। তারপরে বিভিন্ন জায়গাতে বিদ্যুতের জন্য অস্থিরতা তৈরি হয়েছিল। এরপর ওনাকে কিন্তু অপসারণ করা হয়েছিল। সেই লোককে এবার আবার প্রমোশন দিয়ে এসে মন্ত্রী বানাইছে, তখন উনি প্রতিমন্ত্রী ছিলেন। এবং উনি যে একটা অথর্ব লোক, এটা কিন্তু উনি নিজেই গতকালকে বলছে যে আমার কিছু করার নাই। আপনার করার নেই, আপনি চেয়ার আটকে বসে আছেন কেন? আপনার জন্য তো বছরে কয়েক লক্ষ মানে কয়েক কোটি টাকা খরচ করতে হয় জনগণের পাবলিকের পয়সায়। এসি গাড়িতে চড়েন, হেয়ার রোডে বাংলোতে থাকেন, এসি রুমে অফিস করেন, এটা হাই কি বলে এই চেয়ার আটকে বসে আছেন কেন? করার নেই তো, যে করতে পারবে সে আসবে, খুব সিম্পল। ব্যাপারটা হয়েছে কি, মানে একটা মানে গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচন হয়েছে, আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য চেষ্টা করতেছি সবাই মিলে। এর মধ্যে ধরেন অনেক কিছু ঘটতেছে। তারেক রহমান সাহেবের একটা বিখ্যাত স্লোগান ছিল না, টেক ব্যাক বাংলাদেশ। তো টেক ব্যাক বাংলাদেশ, উনি তো গণতন্ত্র মানে বাংলাদেশকে উদ্ধার করতে চাইছেন। আমার ধারণা এই মন্ত্রীরা বুঝছে যে বাংলাদেশকে 2001-06 নিয়ে যেতে হবে, ব্যাক করে ওইখানে নিয়ে যেতে হবে। ওনারা বোধহয় এইটা বুঝছে আর কি। মানে এই এবং আপনি দেখেন এই যে এই লোক হচ্ছে যে এটা করছে যে খুবই নোংরাভাবে সে বসুন্ধরাকে এখন তেল দিয়ে দিতে চায়। এই যে এইটা দিয়ে পুরো যে জিনিসটা বোঝা যায়, যেমন আগেরবার যেটা হলো, পার্লামেন্টে দাঁড়িয়ে প্রেস কনফারেন্সে টানা বলতেছে তেলের সংকট নেই, কিন্তু ইয়ের সামনে লাইন, লম্বা লাইন। কয়েকদিন পরে যখন দাম বাড়ানো হলো তখন আবার লাইন নাই হয়ে গেল। তার মানে ব্যাপারটা হচ্ছে এইটা যে এইটার মধ্যে দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে নিজেদের ব্যবসায়ীদেরকে মজুত করার সুযোগ দিছে, আর হচ্ছে যে তেল পাচারের একটা ধরেন মানে ফিসফিসানি তখন ছিল। এটা নিয়ে আমরা কিন্তু কোনো তথ্য পাইনি যে আদৌ পাচার হয়েছে কিনা, কারণ বর্ডারের ওই পাশে তখন কিন্তু তেলের দাম বেশি, আপনার এখানে তেলের দাম কম। মানে তেল একটা আন্তর্জাতিক পণ্য, এটা যখন বর্ডারের ওই পাশে বেশি থাকবে আর এখানে কম থাকবে, আপনি এটাকে মানে পাচার আটকাইতে পারবেন না, চোরাচালান হবেই। তো এইটাকে ধরেন তখন ওই সংকটটার মধ্যে থেকে কিন্তু একটা বড় অঙ্কের লুটপাট হয়েছে। কত হাজার কোটি টাকা লুটে নিয়ে গেছে আমরা জানি না, এটার কোনো তথ্য নেই। এখন আবার এই যে সংকটটা,
এই সংকটটা কতটুকু মানব সৃষ্ট আর কতটুকু ধরেন অ্যাক্সিডেন্টাল এটা তো আমরা বুঝতে পারতেছি না। যেমন ধরেন বলা হচ্ছে যে গ্যাসের ওই যে মহেশখালীতে যে টার্মিনালে আগুন লাগছে ওইটার কারণে এটার একটা সংকট হয়েছে। হ্যাঁ, ওটার সাথে এটার একটা রিলেশন আছে। ওইখানে প্রতিদিন যে পরিমাণ গ্যাস কি বলে খালাস করা সম্ভব হয় সেটা দিয়ে ধরেন আমি একটা হিসাব করে দেখছি, একজনের সাথে কথা বলছিলাম, 2000-2500 মেগাওয়াট প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে ওইখানে আগুনটা কেন লাগলো? ওটা তো খুবই হাইলি মানে একটা জায়গা, সিকিউর জায়গা এবং একটা কেপিআই টাইপের জায়গা। আগুনটা কিভাবে লাগলো, কারা লাগালো, এটা নিয়ে কিন্তু আমরা কোনো তথ্য পাইনি। শুধু একটা অ্যাক্সিডেন্ট বলে চুপচাপ বসে দেওয়া, তার মানে কি এই আগুনটা লাগানোর পেছনে কারোর হাত আছে কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে গ্যাসটা, এই গ্যাস হচ্ছে আপনার শুরু থেকেই এই আমদানিকৃত যে তরল গ্যাসটা এই শুরু থেকেই এটা শেখ হাসিনা কাছে দিয়ে রাখছিল, প্রাইভেট কোম্পানিগুলোর কাছে দিয়ে রাখছিল। এটা কিন্তু একদম প্রায় 97% প্রাইভেট কোম্পানির হাতে। এখন প্রাইভেট কোম্পানির দয়ার উপরে বাংলাদেশের জনগণ আছে। এই যে কোম্পানিগুলো বেশিরভাগগুলো মাফিয়া। কিন্তু প্রায়ই আমরা খবর দেখি যে বিভিন্ন জায়গায় এই ভোলাতে বিভিন্ন জায়গায় গ্যাস আমাদের দেখা যায় না, সেটা ধরেন আমরা পরেও গেলাম, এটা উত্তোলন করা করা সেটা বিনোদন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা দেশের পুরো জ্বালানি সেক্টর, বিদ্যুৎ, তেল, গ্যাস, এইগুলো আপনি প্রাইভেট কোম্পানির কাছে দিয়ে রাখতে পারবেন না। হাসিনা ম্যাসিভলি আপনার ধরেন বিদ্যুৎ প্রাইভেটাইজেশন করছে। এখন আদানির কাছ থেকে আমার বিদ্যুৎ নিতে হয়, আদানির কাছে আমার বিদ্যুৎ আছে। আদানি, এই যে আপনি রিজওয়ানা হাসানের ইন্টারভিউ শুনেন, উনি বলছে যে গভীর রাতে 800 কোটি টাকা পেমেন্ট করে আদানির কাছ থেকে ধরেন বিদ্যুৎ লাইন সচল রাখা লাগছে। এই পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে এরা। তাই এই ধরনের কোম্পানিগুলোকে আপনি যখন এটা দিয়ে রাখবেন তখন জনগণের স্বার্থটা, জনগণের নিরাপত্তাটা এই ধরনের ঝুঁকিতে পড়বে। এখন আমার কাছে মোটা দাগে যেটা মনে হয়, এটা যত বেশি না সংকট, তার থেকে এটা মানে ইচ্ছাকৃত সংকট। আপনি খেয়াল করে দেখেন যেই জায়গাগুলো থেকে সংকটের কথা বলা হচ্ছে, হরমুজের উদাহরণ দেওয়া হচ্ছে। হরমুজের যুদ্ধ লাগছিল আরো 6 মাস আগে, হরমুজের উদাহরণ দেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের এই যে জ্বালানিগুলো কোনোটাই হরমুজ দিয়ে আসে না। মালয়েশিয়া থেকে আসে, চায়না থেকে আসে, জাপান থেকে আসে, ভিয়েতনাম থেকে আসে, এগুলো কোনোটাই হরমুজ আসতে হয় না। আপনার একটা বড় অংশ। আপনি বলতে চাচ্ছেন যে সংকট তৈরি করার একটা মানে পসিবিলিটি আছে এবং সেই ধরনের দেখা যাচ্ছে। আচ্ছা, যদি এরকম হয় এবং আমি যে জায়গাটাতে বলছি যে এই মানে যে যারা এটা দায়িত্ব আছে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। একটা হচ্ছে তাদের ক্যাপাসিটি, কারণ অপসারণ করা মন্ত্রী তাকে আবার ধরেন প্রতিমন্ত্রী তাকে মন্ত্রী বানাইছে। এটা একটা। আর একটা বড় যে জিনিস সেটা হচ্ছে যে এই যে বসুন্ধরাকে তেলের দায়িত্ব দেওয়ার জন্য ওনার মন্ত্রণালয় যেই অপকর্মটা করেছে, এইটা সিরিয়াসলি সন্দেহ তৈরি করছে। 24 তারিখে বসুন্ধরা আবেদন করেছে, 24শে মে, জুলাইয়ের 2 তারিখে ওই আবেদনটা ফরওয়ার্ড করা হয়েছে বিপিসির কাছে। বিপিসি 14 তারিখে একটা 11 সদস্যের কমিটি করেছে, কমিটিকে বলেছে 2 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। এত সিরিয়াস একটা ইস্যুকে 2 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, এরপরে সামহাও এখানে চেয়ারম্যানের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে, জুলাই 26 তারিখে চেয়ারম্যানকে সরাই দিছে। এরপরে অগাস্টের 2 তারিখে নতুন আরেকজনকে চেয়ারম্যান বানাইছে, যিনি ছিলেন অতিরিক্ত সচিব। ওই ভদ্রলোক এসে 6 তারিখে একটা লেটার ফরওয়ার্ড করে বলছে যে 10 তারিখের মধ্যে, 4 দিন সময় দিচ্ছে, 10 তারিখের মধ্যে কিভাবে একটা নতুন আইন তৈরি করা যায় সেটা একটা খসড়া তৈরি করেন। ওই 6 তারিখে ওই ভদ্রলোককে, যিনি বর্তমান চেয়ারম্যান, তাকে অতিরিক্ত সচিব থেকে সচিব বানানো হচ্ছে। খেয়াল করেন, অল আর কানেক্টেড কিন্তু। এবং এটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে বসুন্ধরাকে এটা তুলে দেওয়ার জন্য একটা বিরাট বড় সিন্ডিকেট এখানে কাজ করতেছে, যেটা নেতৃত্বে সম্ভবত এই মন্ত্রী আছেন। এবং এই মন্ত্রী হইতেছে কি আপনার ওই যে ব্যয়তন্ত্র বলে না, বাংলাদেশের পলিটিক্সের যে বিখ্যাত ব্যয়তন্ত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে এই মন্ত্রী। ওই যে আন্দালিব রহমান পার্থ হইতেছে এক অ্যাম্বাসেডর, আর উনি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই এখন এটা তো খুব স্বাভাবিকভাবেই তার কোনো উদ্যোগ, তার কোনো কার্যক্রমকে আপনি ভাবে দেখার সুযোগ নাই, মানে কি বলে যে ফিল্টারের বাইরে রেখে, সন্দেহের বাইরে রেখে দেখার সুযোগ নাই। আচ্ছা, আমি আপনাকে দুটি প্রশ্ন করে রাখতে চাই। যে এক নম্বর হচ্ছে, যদি আপনি মানে বসুন্ধরার যে অ্যারেঞ্জমেন্টের কথা বললেন, বসুন্ধরার যেহেতু আয়োজন আছে এবং সংকট উত্তরণে যদি মনে হয় যে না বসুন্ধরা অভিজ্ঞ, তাদের দিয়ে সংকট উত্তরণ হবে, এবং এখানে যদি দৃশ্যত কোনো দুর্নীতি বা অন্যায় পন্থা না থাকে, তাহলে অসুবিধা কোথায়? মানে শুধু নামটা বসুন্ধরা কারণে কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে, আপনি যেটা বললেন যে কৃত্রিম লাইন তৈরি করেছিল তেলের সংকটের সময়, ওই সময় আমরা দেখেছি যে বিএনপির মাত্র ক্ষমতা নিয়েছে, এমপি মন্ত্রী বলেছিলেন, তারাও কিন্তু বলেছিলেন যে কৃত্রিম লাইন, এবং তারা ইঙ্গিত করেছিলেন যে বিরোধী দলীয় লোকজন সেই লাইন করলো কিনা। ঠিকই, কিন্তু দাম বাড়ানোর পরে দেখলাম সেই লাইন নেই, এবং সরকারকে বেকায়দায় ফেলবার জন্য অন্য কেউ এই লাইন তৈরি করেছিল কিনা, এটিও প্রশ্ন। আমি জয়নুল আবেদিন মেজবা আপনার কাছে শুনতে চাই, ফরিদুল হক যে প্রশ্নগুলো রাখছিলেন যে মানে মন্ত্রীর
ক্যাপাবিলিটি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আরও যে আপনার কাছে কি মনে হয় যে সরকারের বা মন্ত্রীর যে উদ্যোগ এই সংকট মোকাবিলায় আপনি সন্তুষ্ট কিনা? আমাদের এই আলোচনার আগে একটু পিছনে যাওয়া দরকার। সেটা হচ্ছে শেখ হাসিনার যে সরকার ছিল, এমনও শুনছি বিদ্যুৎ নাকি ফ্রি করে বিক্রি করবে। আচ্ছা, এগুলো আমরা যখন শুনেছি টোটালটাই ছিল একটা ফাঁকা বলি, এবং একদিকে কিছু ফ্যাসিস্ট লোক তাদের উপর নির্ভরশীল হওয়া ফ্যাসিস্ট ব্যবসায়ী, আর একটা ছিল ইন্ডিয়া নির্ভর বিদ্যুৎ। এই দুইটা পাশেই আমাদের জন্য বিপজ্জনক ছিল, এবং এই দুইটা বিপজ্জনক জায়গা থেকে যখন ইউনূস সরকার সাহেব আসলেন, সে সময় একটু স্বাভাবিক অবস্থা কিছুটা থাকলেও পরে যখন এই সরকার যখন বর্তমান সরকার যখন ক্ষমতা আসে, এবং সরকার বলতে আমি একটা কথা বলি, সরকার শুধু যারা সরকার চালায় তা না, বিরোধী দলও কিন্তু সরকারের একটা অংশ। এই জন্য তাদেরকে বলা হয় ছায়ামন্ত্রী পরিষদ গঠন করা। এই বিরোধী দলও করেছে, এবং সবাই মিলেই আসলে সরকার। আমরা সেই জন্য যে ওই মূল জায়গায় আসছি আমি, সেটা হচ্ছে যে এই যেই জায়গাটা সেটা হচ্ছে মূলত বিদ্যুৎ খাত শেখ হাসিনার আমলে সেই অবস্থাভাবে ডেভেলপমেন্ট করে নাই। এবং আমি যেটা বলতেছিলাম যে বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে কিছু ফ্যাসিস্ট ব্যবসায়ীদের হাতে এটা দায়িত্ব চলে যাওয়া, এবং তাদের অনেকেই এখনও সেই অবস্থায় আছে। আর ইন্ডিয়া তো আমাদের সর্বোচ্চ, যারাই ইন্ডিয়ার পক্ষে বলুক আর যেভাবে বলুক, ইন্ডিয়া কখনোই আমাদের বন্ধুত্বপূর্ণ অবস্থায় করতে চায় না। তা সেই বন্ধু, অথবা আমরা সুস্থ থাকি, ভালো থাকি, আমাদের দেশের জনগণ ফকির থাকুক, বিদ্যুৎবিহীন থাকুক, এইটাই চলে। সেই কারণে তাদেরও যেই বিদ্যুৎ খাতে যেই জায়গাগুলো আছে, তারা সেখানেও তাদের কিছু মাইনাস অবস্থান আছে আমাদের বিপক্ষে। সেই সমস্ত কারণে কোনো ক্রমেই বলা সম্ভব না আমার দ্বারা যে গ্রামে সব জায়গায় বিদ্যুৎ আছে, যেটা আমরা অনেকে বলি। দেখেন, আমি যদি আজকে যে কথাগুলো বলবো এখানে, এই কথাগুলো আমার দলের একটা গুণ, আমি এই পর্যন্ত বিভিন্ন টক শোতে কথা বলে যে মানে সত্য বলার কারণে অথবা কোনোদিন জিজ্ঞাসা করে নাই। আচ্ছা, সেখানে আমি আমার দলের গণতন্ত্রকে আমি ধন্যবাদ জানাই। আমি আজকেও বলবো, আমি আমার গোপালগঞ্জে গেছিলাম, তো সেখানে এই গত সোমবারের সম্ভবত, আচ্ছা, সেখানে বিদ্যুতের অবস্থা খুবই ভয়াবহ, এবং বিদ্যুৎ থাকে না। আর সেক্ষেত্রে সরকারকে অত্যন্ত সতর্ক হতে হবে। সেটা হচ্ছে আওয়ামী ফ্যাসিস্ট ওই বিদ্যুতের সাথে কারা কারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করা। আপনি দেখবেন যে শুধু বিদ্যুতে আর গ্যাসে না, পুলিশেরও অনেক আওয়ামী ফ্যাসিস্ট, থানা ওসি থেকে শুরু করে একেবারে অনেক পর্যায় পর্যন্ত, যারা প্রচণ্ড ঘুষ খাচ্ছে, আওয়ামী লীগ ধরার নামে মানে সাধারণ লোককে ধরতেছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদেরকে ছাড়তেছে, এবং তাদের ব্যাপারে কিন্তু ব্যবস্থা নেওয়া খুব জরুরি। সরকারের দেখতে দেখতে 6 মাস হয়ে গেছে, এখন আর সরকার 6 মাস হওয়া মানে একটা ম্যাচুরিটি আসছে। সরকারকে অত্যন্ত সতর্ক হতে হবে। আমি মনে করি এখানে যেটা, যেমন তেলের কথা বলা ছিল, যখন তেলের প্রচণ্ড সমস্যা দেখা দিল, তখন বিরোধী দল এবং সরকারি দলে একটা কমিটি হলো, এবং তারপরে দেখলাম যে না, এই জিনিসটা বেশ সমস্যা সমাধানের দিকে গেছে। তা আমরা মনে করি এখানেও যেই গ্যাসের যে জায়গাগুলো আছে, তো ইয়াতে সবাই মিলেই তো দেশটা চালাতে হবে সুন্দর করে, সেখানেও তাদের একটি ইসে দরকার। আর মন্ত্রী মহোদয় যদি বলেন যে আমার কিছু করার নাই, তাহলে ওটা দুর্ভাগ্যজনক, কারণ উনি কিছু করার জন্যই উনি মন্ত্রণালয়ে আসছেন। আর ফরিদুল হক বলছিলেন যে অগ্নিকাণ্ড ঘটলো, সেটির এখনো পর্যন্ত কোনো তদন্ত নেই, মানে কোনো রিপোর্ট আমরা জানি না যে এর নেপথ্য কারণ কি। এই জায়গাটা সরকারের দায় থাকে কিনা? আমাদের দেশে রিপোর্ট হওয়া এবং রিপোর্ট পাওয়া, আমরা অনেক রিপোর্টই কিন্তু জানি না। আমরা রিপোর্ট মানে একটা তদন্ত হয়, তদন্তের রিপোর্ট জানি না। এই রিপোর্টটাও খুব দ্রুত দেখা উচিত, এবং এর পিছনে কাদের হাত ছিল আমিও মনে করি যে এটার পরিষ্কার হওয়া উচিত জনগণের কাছে। এখনকার জনগণ সে আগের মতো নেই, আর সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে হবে সরকার। আমাদের প্রাইম মিনিস্টারের চেষ্টার কোনো ত্রুটি নেই। আচ্ছা, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে দুই একজন মন্ত্রীর অতি কথন মানুষকে ভুল পথে নিতে পারে। আমাদের দলের
যেই জনগণের কাছে যে অবস্থান সেটাও ক্ষতি করতে পারে। কিন্তু আমাদের, আমি আবারও বলছি, আমার প্রাইম মিনিস্টার তিনি অত্যন্ত নিজেও অনেক কৃচ্ছতা সাধন করেন এবং সবসময় চেষ্টা করেন সে। এখন যেটা মন্ত্রী বিভিন্ন কথা বারবার বলাটা তো ওনার জন্য ইয়ে নয়, এটা ওনার দায়িত্ব এবং সেই দায়িত্ব থেকে ওনাকে সমস্ত বিষয়কে নিতে হবে। আর একটা আছে বসুন্ধরা ব্যাপারে, বসুন্ধরাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নেই। আচ্ছা, বসুন্ধরাকে সত্যিই বন্ধ হওয়ার সুযোগ নেই, বিকল্প ব্যবস্থা নিতেই হবে। কারণ বসুন্ধরাকে যদি বন্ধ ভাবেন, কারণ বসুন্ধরা ইতিপূর্বে এই বর্তমান যিনি প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে যেই মন্তব্য করেছে এবং যেই আচরণ করেছে, তাকে যদি এই ভুলবশত তাকে এঁকে দেওয়া হয় তাহলে বিদ্যুৎ খাত এবং গ্যাস খাতের বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং বসুন্ধরার সাথে রয়ের একটা সম্পর্ক আছে বলে আমরা সন্দেহ করি এবং আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীরাই তাই বলেন। আচ্ছা, এটা আপনি বুঝতেছেন, কিন্তু আপনার দলেরই মন্ত্রী যদি মানে না বুঝেন বা মন্ত্রী যদি ভালো মনে করেন, তাহলে তো মানে একটু সমাধানে আসা দরকার। আমার মনে হয় যে মন্ত্রীর বোঝা এবং আপনাদের দলের বোঝাটা যদি এক না হয় তাহলে তো আসলে কোন দিকে যাবে। এটি আমি আপনার কাছে একটি প্রশ্ন রেখে ফরিদুল হকের কাছে যেতে চাই। আপনি বলছিলেন যে এই যে সংকট তৈরির পেছনে বিভিন্ন জায়গায় জ্বালানি খাতে বা বিভিন্ন জায়গায় যে আওয়ামী ফ্যাসিস্টের লোকজন যারা বসে আছে, বা আমরা দেখি বিভিন্ন ক্রাইসিস তৈরি হলেই আমরা মানে এই আলোচনাগুলো সামনে আসে যে ওই জায়গাগুলোতে ফ্যাসিস্টের লোকজন বসে আছে কিনা। তো ফ্যাসিস্ট দূর হয়েছে 2 বছর হলো, এই 2 বছরেও কিভাবে তারা টিকে আছে, এই টিকে থাকার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন বা বর্তমান যারা সরকারে আছেন তাদেরও হাত রয়েছে কিনা, বা তাদের আশীর্বাদ ছাড়া থাকা সম্ভব কিনা, এটি আপনার কাছে আমার প্রশ্ন। আমি ফরিদুল হক আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, যে 2টি প্রশ্ন রেখেছিলাম। আচ্ছা, আমি বসুন্ধরার বিষয়টা আর একবার বলি, একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে যে নাম বসুন্ধরা হওয়ার কারণে কিনা, বসুন্ধরার সাথে আমার কোনো ব্যক্তিগত সংকট নেই। আচ্ছা, কিন্তু আমি যেহেতু রাজনীতি করি, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি, যে বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে আমি তার বিপক্ষে, সে যে মন চায় সে হোক। এটা হচ্ছে আমার প্রথম কথা। বসুন্ধরা যদি রুলস অ্যান্ড রেগুলেশন মেনে এখানে বিজনেস করতো আমার কোনো প্রবলেম ছিল না। বসুন্ধরার বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতিমধ্যে আছে। বসুন্ধরা এখানে মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত ছিল, বসুন্ধরার বিরুদ্ধে এখানে টাকা লুটপাটের অভিযোগ আছে, বসুন্ধরার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ আছে, এই যে ধরেন এই টাকা পাচারের অভিযোগ আছে, এইগুলো আছে। এইগুলো আপনি ট্রায়ালে না নিয়ে আপনি তাকে নতুন করে কোনো রকম কোনো সুযোগ সুবিধা দিতে, মানে একটা লোক অপরাধ করেছে, সে অপরাধের বিচার না করে আপনি তাকে আবার নতুন করে অপরাধ করার সুযোগ তৈরি করে দিবেন না। এটা হচ্ছে একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে সে মানে একদম চিহ্নিতভাবে, একদম ফ্যাসিস্টের পক্ষে তারা চিহ্নিতভাবে দাঁড়াইছিল। এই বসুন্ধরার যে চেয়ারম্যান, বসুন্ধরার যে প্রতিষ্ঠাতা আহমেদ সোবান, সে হচ্ছে আপনার মানে জুলাই মাসে সে যায় বলতেছে যে শেখ হাসিনার সাথে সে কবরে যেতে চায়, সে বলেছে। বসুন্ধরার এখন বর্তমান যে চেয়ারম্যান, তার বিরুদ্ধে সিরিয়াস অ্যালিগেশন আছে হচ্ছে ধর্ষণ করে একটা মেয়েকে হত্যা করার। সেটার ব্যাপারে আমরা কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখিনি। অন্তত তাকে কাস্টডিতে নেওয়া দরকার ছিল, কিন্তু সেটা নেওয়া হয়নি। আচ্ছা, বসুন্ধরা ধরেন এখানে যে বসুন্ধরা সিটি তৈরি করেছে, এই সিটি হচ্ছে বাংলাদেশের প্রথম ওই অর্থে ধরেন মানে অফিসিয়াল ভূমি দস্যুতা, যেটা এটা বসুন্ধরা শুরু করেছে। এখানে একরের পরে একর জমি দখল করেছে, সাধারণ মানুষের জমি, সরকারি প্রপার্টি, এগুলো জমি দখল করে এখানে কিনে নিয়েছে। এইটা দখল করে কেনা, এটা মানুষ কিভাবে করে, এটা ওইখানে ওই এলাকাতে যান আপনারা, মিডিয়ার লোক আপনারা জানেন। দখল করে আগে বালু ফেলে ফেলে, তারপরে মানুষজন ওদের পেছনে ঘুরে ঘুরে টাকা নেয়। ঠিক আছে, কাগজপত্র ধরেন ম্যানিপুলেশন করে, রাজুকের কাছ থেকে ধরে নিয়ে বের করে, এগুলো আছে। আচ্ছা, এগুলো ধরেন আপনি মানে ইয়ে করেন। ইদানিংকালে এসে যেটা হয়েছে, গণ অভ্যুত্থানের পরে যেটা ম্যাসিভলি ঘটেছে, সেটা হচ্ছে যে মানে এর আগেও এটা ছিল, কিন্তু গণ অভ্যুত্থানের পরে তো আমরা এটা কোনোভাবেই মানবো না। বসুন্ধরা এলাকাতে যদি আপনি ঢোকেন, ওখানে সিটি কর্পোরেশন ফাংশন করে না, ওই মানে বসুন্ধরা সিটিটা যেটা, ওখানে সিটি কর্পোরেশন ফাংশন করে না, ওখানে পুলিশ ফাংশন করে না, ওইখানে কোনো লোকাল গভর্নমেন্ট ফাংশন করে না। তাহলে ওইটা কি রাষ্ট্রের ভেতরে আর একটা রাষ্ট্র? রাষ্ট্রের ভেতরে যারা আর একটা রাষ্ট্র বানায় এটা রেখেছে, তাদেরকে আমি আবার আমার রাষ্ট্রের নিরাপত্তা তুলে দিব? এখনও আপনি যদি যান, এখন আগে যদি বলতাম এটা হয়তো বিশ্বাস করতে কষ্ট হইতো, কিন্তু আমরা তো এই ঘটনাগুলো জানি। বসুন্ধরা পুরো এরিয়াটা, যেহেতু এখানে পুলিশ এবং লোকাল গভর্নমেন্টগুলো কাজ করে না, পুরো এরিয়াটা হচ্ছে গিয়া পলাতক আওয়ামী সন্ত্রাসীদের শেল্টার হাউস হিসেবে ব্যবহার হয়েছে এই 2 বছর ধরে। গতকালকে কিন্তু এখান থেকে 53 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
গতকালকে 53 জন সন্দেহ, কারণ ওইখানে পুলিশ ফাংশন করতে পারে না, আপনি গিয়ে দেখেন। এবং ধরেন বিস্তীর্ণ এলাকা তার নিজস্ব ধরেন পুলিশ বাহিনীর মতো বাহিনী আছে, যেই বাহিনীর সাথে আমাদের এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং আমাদের আইইউবির ইউনিভার্সিটি শিক্ষার্থীদের একাধিকবার ধরেন মানে তাদের উপরে হামলা করেছে, এই ঘটনাগুলো তো আমরা জানি। তো এই কোম্পানির হাতে বাংলাদেশের জ্বালানি তেলের নিরাপত্তা আমাকে তুলে দিতে হবে, প্রশ্নই আসে না। আগে ওকে ট্রায়ালের সামনে আনতে হবে, সে কি কি অপরাধ গত 15 বছরে করেছে সেগুলো ট্রায়াল করতে হবে। কাদের দিয়ে বিকল্পের ব্যাপারটা হচ্ছে গিয়ে পরের ব্যাপার। বিকল্পের ব্যাপারটা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় নাই যে এই মুহূর্তে আপনাকে এটা দিতে হবে। এখনকার যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা হচ্ছে গিয়া প্রপার ম্যানেজমেন্ট করতে না পারার ক্রাইসিস। বা পৃথিবীতে তেলের অভাব নাই, পৃথিবীতে তেল আছে, আপনি তেল কিভাবে আনবেন সেটা আপনি ম্যানেজ করতে পারেন নাই। বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের সময় যে অবস্থা ছিল, হাসিনা $16 বিলিয়ন রিজার্ভ রেখে সব চুরি করে নিয়ে পালাইছিল, বিএনপি সরকারের সাথে ওই পরিস্থিতিতে পড়তে হয় নাই, তাকে তো 38 বিলিয়ন রিজার্ভ রেখে গেছে। তারপর আপনার কাছে টাকা ছিল এবং প্রতিনিয়ত আপনার আসতেছে, রেমিটেন্স আসতেছে, তার মানে আপনার টাকা সংকট নাই, বলছে টাকা নাই, টাকা সংকট। আপনি আসলে তেল কিভাবে কিনতে হয়, কি ম্যানেজমেন্টে কিনতে হয়, এই জিনিসটা আপনি জানেন। একটা অদক্ষ লোক এবং হচ্ছে তার ধান্দা হইতেছে শুধু হইতেছে এই যে অলিগারদের কাছে তুলে দিয়ে, মাফিয়াদের কাছে তুলে দিয়ে, নিশ্চয়ই এখান থেকে কমিশন খাওয়ার কোনো ধান্দা আছে। এছাড়া এই ধরনের কাজ করার কোনো মানে কারণ নাই। আর এই যে ধরেন কি বললেন যে আপনি যেটা বললেন যে আগের বার যেটা হলো, আমি কিন্তু এটা একটা ব্যাখ্যা দিছি। আপনি যমুনা টিভির একটা রিপোর্ট আপনার মনে থাকার কথা, যে একটা তেলের লরি বেরিয়ে, হ্যাঁ তেলের লরি বেরিয়ে কোথায় যাচ্ছে কোনো খবর নাই, এভাবে তেল পাচার হয়েছে। এবং আমি এটা ধারণা করা যায় যে এই পাচার এবং হচ্ছে এইখানে তাদের রিলেটেড সরকারের ভেতরে একটা সিন্ডিকেট রিলেটেড পেট্রোল পাম্পের মালিকরা একটা বড় অঙ্কের মজুত করছে। যখনই দামটা বাড়াইছে তখনই তারা একটা বড় অঙ্কের মুনাফা মার্কেট থেকে তুলে নিয়েছে। ভাই এটা একটা ইন্টারন্যাশনাল পণ্য, আপনি এইটাকে যখন আটকে রাখবেন তখন ক্রাইসিস তৈরি হবে, এরপর যখন বাড়াবেন তখন একটা বড় শক হবে। এই ধরনের সিচুয়েশনে যেটা করতে হয়, ছোট ছোট শক দিয়ে মানুষকে ধরেন অভ্যস্ত করতে হয়, কারণ এটা তো আপনার হাতে না, যেহেতু আপনি আমদানি করে আনেন। সো এই ভুল পলিসির কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এর কোনোটাই ধরেন অ্যাক্সিডেন্ট যেটা ঘটেছে, এটা ঘটার পরেও এইটাকে ট্যাকল করা সম্ভব ছিল, এত খারাপ অবস্থা হতো না। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা বারবার যেটা বলতেছি যে এই বিদ্যুৎ সেক্টরে, জ্বালানি সেক্টরে এই যে দায় মুক্তির যে আইনগুলো, উনি ভাই খুব রাইটলি বলেছেন, দায় মুক্তির আইন দিয়ে আপনার ফ্যাসিস্টদের লোকদের কাছে আপনি আপনার বিদ্যুৎ সেক্টর তুলে দিয়ে রাখছেন। আপনার ক্যাপাসিটি আছে, ওরা বলতেছে কাগজে কলমে 30,000 মেগাওয়াট, কিন্তু আপনি 15,000 উৎপাদন করতে পারেন না। তাহলে এই ক্যাপাসিটি যে চার্জ যাইতেছে, এটা কার টাকা দিতেছে? পাবলিকের টাকা দিতেছে। তাহলে এইটার আপনি অ্যাসেসমেন্টটা করেন, দায় মুক্তি আইনগুলো রিভিউ করে এগুলো বাতিল করে তারপরে আপনি একটা প্রপার জনবান্ধব আইনের মধ্যে, এই আইনি কাঠামোর মধ্যে এগুলো আনেন। ফ্যাসিস্টরা যে আইন করে রেখেছিল, আমাকে কেন সেই আইন মানতে হবে? যে মানবে না তাকে বের করে দেন, সিম্পল আলাপ। এটা পাবলিকের জিনিস, এটা কোনো কোম্পানি এখানে এসে ঠিক করে দেবে। আমরা কি ভাই ব্রিটিশ আমলে আছি নাকি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক করে দিবে বাংলাদেশ কিভাবে চলবে, ভারতবর্ষ কিভাবে চলবে? বসুন্ধরা গ্রুপ ঠিক করে দিবে বাংলাদেশ কিভাবে চলবে? বাংলাদেশের জনগণ ঠিক করবে, সরকারকে এটা করতে হবে। এবং সরকারের কোনো পক্ষ যদি মনে করে যে বসুন্ধরা গ্রুপ সহ এই ধরনের গ্রুপের কাছে বাংলাদেশের জ্বালানি, বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের বিদ্যুৎ তুলে দিয়ে তারা নিরাপদে বসে থাকবে, এটা হবে না, এটা আমরা করতে দিব না, কোনোভাবেই হবে না। আমরা গণ অভ্যুত্থানে গুলির সামনে দাঁড়াইছিলাম এই রাষ্ট্র বানানোর জন্য না, এটা করতে দিব না আমরা কোনোভাবে, সিম্পল আলাপ। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার এইখানে এই গ্যাস, এটাকে পাবলিক ইয়েতে আনতে হবে। আপনি ক্যাপাসিটি বাড়ান, আপনার কাছে টাকা আছে, টাকা প্রয়োজন আরও দিবে, আপনি ওপেন কল করেন বা প্রবাসীদের কাছে। আমার 1.5 কোটি প্রবাসী বাইরে থাকে, 1 মাসে টাকা দিলে আপনার টাকা ভাইসে যাবে, কিন্তু আপনাকে এই উদ্যোগ নিতে পারতে হবে। আমরাও আপনাদের সাথে দাঁড়াবো, কিন্তু আপনি এটারে এই সংকট তৈরি করবেন, মেকি সংকট তৈরি করে লুটপাটের ধান্দা করবেন, এইটা মানবো না আমরা কোনোভাবে। ভাই আপনি লুটপাট ক্যাপাসিটি চার্জে ধরেন বছরে 60,000 কোটি টাকা গেছে। আচ্ছা, এখন এটা যাচ্ছে না, এই টাকা কার কাছে যাচ্ছে? এই টাকা তো ধরেন ভেতরে মনে করেন যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো ব্যাপারটা বুঝছেন? লুটপাট তো ওইটা, লুটপাট মানে হচ্ছে যে বস্তায় ভরে টাকা নিয়ে যাচ্ছে তা তো না। লুটপাট তো সিস্টেমকে ব্যবহার করে, আইন তৈরি করে, আইনের মাধ্যমে ধরেন 234 বিলিয়ন তো অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করছি না যে পাচার হয়েছে। প্রাইম মিনিস্টার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন না 15 বছর $234 বিলিয়ন পাচার হয়েছে। এই টাকা কেউ কি বস্তায় ভরে নিয়ে গেছে? কিভাবে নিছে? সিস্টেমকে ব্যবহার করে নিছে। এই টাকা কি কারোর পকেট থেকে কেউ কারে নিছে? নেয়। আইন তৈরি করছে, এই যে ক্যাপাসিটি চার্জের নামে একজনের কাছে টাকা তুলে দিছে। আইন তৈরি করে ধরেন একজনের কাছে 9টা ব্যাংক তুলে দিছে। আইন তৈরি করে যার ধরেন 5 টাকার সম্পত্তি নাই তারে 5,000 কোটি টাকা লোন দিছে। তারপরে এমন একটা সিস্টেম তৈরি করছে, শেয়ার বাজার থেকে ধরেন এক টার্মে 60-70 হাজার কোটি টাকা তুলে দিছে। এইগুলা কইরা টাকা নিয়া সেই টাকাগুলো আবার ধরেন কি করছে, এই যে ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েসিং কইরা
বিভিন্ন ধরেন এখানে কোম্পানি তৈরি হয়েছিল, ধরেন ওই কোম্পানির এখন আমরা আশা করছি যে এখন আর এই লুটপাট থাকবে না। না, এখন এইগুলো এই যে আইনগুলো এগুলোকে রিভিউ করতে হবে, এগুলো রিভিউ করবে। আমরা সৈয়দ জয়নুল আবেদিন মেজবা, আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এখনো কিভাবে আওয়ামী ফ্যাসিস্টের লোকজন বহাল তবিয়তে থাকে। 17 বছর, বিশেষ করে আওয়ামী 15 বছরে প্রচুর লোক নিয়োগ হয়েছে। আপনার পুলিশের ঊর্ধ্বতন অবস্থা থেকে, কারণ একচোটে তো নিয়োগ দিয়ে সব জায়গা পূরণ করা সম্ভব না, তাদেরও তো একটা এক্সপিরিয়েন্স লাগবে। এই ফ্যাসিস্ট তো একদিন 15 বছরে নিয়োগ তো তাদের মতনই দিয়েছে, এবং আওয়ামী লীগ করে না এমন কোনো ব্যক্তিকে চাকরি দেয় নাই। টাকা নিছে, তবে আওয়ামী লীগের কাছ থেকে নিছে। আচ্ছা, টাকা ছাড়া কোনো কাজ হয় না আওয়ামী লীগের আমলে। ওই ইউনিয়ন চেয়ারম্যানের যে নমিনেশন, তাও টাকা লাগছে 20 লাখ 25 লাখ টাকা করে, কনফার্ম গণতান্ত্রিকভাবে না। টাকা দিছে, সে নিশ্চিত চেয়ারম্যান, অন্যকে তো ভোট করতে দেয় নাই। এটা সারা বাংলাদেশে আপনি আমি সবাই জানি। তো ওরা যেভাবে তাদের লোকগুলোকে নিয়োগ দিয়ে গেছে, সে সর্বক্ষেত্রে আপনার সর্ব জায়গায় সরকারকে অবশ্যই এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে। এখন ফ্যাসিস্ট টিকে থাকার পিছনে কী কারণ, সেটা ধরেন একজন কলেজের প্রিন্সিপাল অথবা কোনো জায়গার বড় অফিসার যে আছেন, যে কোনো জায়গারই দায়িত্ব সম্পন্ন লোক, তাদের ভিতরে কারোর সাথে আমার একটা সম্পর্ক গড়েই উঠতে পারে। আচ্ছা, বিরোধী দলের কারো থাকতে পারে, বাংলাদেশের যে কোনো লোকের সাথেই থাকতে পারে। মীর জাফর আলী খান সিরাজউদ্দৌলার নিকটাত্মীয়। আচ্ছা, সে তো লন্ডন থেকে আসে নাই অথবা ইংল্যান্ড থেকে আসে নাই। আমাদের মতো কেউ না কেউ মীর জাফর আলী খান, আমাদের মতো কেউ না কেউ। বাংলাদেশে কিন্তু সিরাজউদ্দৌলার সংখ্যা কম, এবং এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী যে পরিমাণ আস্থা দেশের বিষয়ের জন্য, কিন্তু ওনাকেও সতর্কভাবে পা ফেলতে হবে। বিরোধী দলেরও যেটা দরকার, আলোচনা সমালোচনা তো থাকবেই, করবে অবশ্যই, কারণ বিরোধী দলের আলোচনা না থাকলে তো সরকার সঠিকভাবে পথ দেখবে না। দেখাও এটা মানে সঠিক আলোচনা মানে বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বাস্তবতা। তাদের পক্ষ থেকেও একটা তদন্ত থাকা উচিত যে আসলে পিছনেটা কী। আমি মনে করি সেটা আরও ভালো হবে। আচ্ছা, আর সরকার যেটা ফ্যাসিস্টের ব্যাপারে প্রাইম মিনিস্টার সতর্ক না হলে একা তো উনি আসলে কিছু করতে পারেন না, কিন্তু ওনাকেই করতে হচ্ছে। আচ্ছা, ব্যবস্থাটা সেরকম। যেমন আমাদের মহাসচিব, যিনি আগামী রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি কিন্তু খুব স্পষ্ট বলছেন যে আমি তারেক রহমান সাহেব ছাড়া আর কোথাও খুব একটা পরিবর্তন দেখতেছি না। এটা যে অনেকে ওনার কথাটা নেগেটিভ বলছে, উনি কিন্তু সহজ সরল সত্য কথাটাই বলছেন। আমাদের কোথাও খুব একটা পরিবর্তন হয়নি, এবং আমি যে পরিবর্তন হয়ে গেছি তাও না। আমরা যেখানে আছি সেখান থেকে চেষ্টা করতেছি যে একটু বড়, একটু আর্থিকভাবে লাভবান হয়। এখন এই জন্য ফ্যাসিস্ট তো টাকা দিবে আমাকে, কোনো সৎ লোক তো আমাকে টাকা দিবে না। তা আমার টাকা দরকার, ফ্যাসিস্টের টাকা দিচ্ছে, তখন তো আমি ফ্যাসিস্টের পক্ষই নিব। এই জায়গাটায় প্রধানমন্ত্রী যেহেতু চেষ্টা করছেন, সেহেতু মানে যারা আপনার বক্তব্য অনুযায়ী বা মহাসচিব যেটা বলেছেন যে প্রধানমন্ত্রী ছাড়া কোথাও পরিবর্তন দেখছেন না, তো যে জায়গায় যারা এই টাকা নিয়ে বা সুবিধা নিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন বা যে কোনো ভাবে সুবিধা দিচ্ছেন, তাদেরকে মানে প্রধানমন্ত্রী কোনো শাস্তির আওতায় বা প্রকাশ্য কোনো মানে নজির স্থাপন করছে না কেন, যে যেন অন্যরাও এই একই কাজ করতে ভয় পায় বা কুণ্ঠাবোধ করে? দেখেন, সম্প্রতি বেশ কয়েকজন পুলিশের চাকরি গেছে বিভিন্ন ক্ষেত্রে, টুকটাক এবং সচিবালয়েও অনেক ইয়াদেরও যারা সুবিধা নিয়ে রাখছে। হ্যাঁ, এখন সব তো একসাথে শেষ করা সম্ভব না। কারণ হলো যে আপনার কাছের লোকটাই তো যদি কেউ হঠাৎ করে কেউ অপকর্ম করে, এটা তো আপনি সব ধরতে পারবেন না, কারণ আমরা আল্লাহ ছাড়া থেকেও আমরা অন্তর্যামী না। তবে সেটা হচ্ছে আমরা যদি সবাই সচেষ্ট হই, আর তাহলে অবশ্যই ফ্যাসিস্ট দূর হবে। এবং ফ্যাসিস্ট যেমন সেটা হচ্ছে কিছু যারা আছে বিভিন্ন সময় আওয়ামী লীগের আমলে ব্যবসা করছে, কিন্তু এখন ন্যূনতম অন্তত গণতান্ত্রিক স্বার্থে তারা দেশের জন্য ভালো হয়ে গেছে, এরকম কিছু লোক থাকতে পারে না। বা চাপে পড়ে হলেও ভালো হয়েছে না, চাপে পড়ে ভালো হবে না, চাপে পড়ে কিন্তু ভালো হয় না। যদি সত্যিকারের দেশপ্রেমিক না হয়, চাপে পড়ে মানুষ ভালো হয় না। একটা জিনিস সত্য সেটা হলো ওয়াজিদ বোস্তামি রহমতুল্লাহের একটা কথা আছে, এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা হাদিসেরও আছে, যে
সব কিছু ভালো হয়, মানুষ কিন্তু ভালো হয় না। আচ্ছা, যে খারাপ লোক সে কখনোই ভালো হয় না। আর সেক্ষেত্রে আমরা ওই যে ভালো হয়ে গেছে এত তাড়াতাড়ি বলা সব না, কারণ অন্তর যার মানে অন্তর যদি আপনার কালিমা পূর্ণ হয়, কালিমায় পরিপূর্ণ থাকে, সেটা কখনোই নূরের অন্তর হয় না। আচ্ছা, সেই কারণেই যিনি ফ্যাসিস্ট, যিনি দেশের বিপক্ষে, যিনি ইন্ডিয়ার পক্ষে, অথবা যিনি আমার প্রাইম মিনিস্টারকে পূর্বে অপছন্দ করতেন, এখন খুব গদগদ করে পছন্দ করতেছেন, অথবা হাসিনার খুব কাছের লোক ছিলেন, এখন একেবারে ভালো হয়ে গেছেন, এরকম হলে আমরা বিশ্বাসই করতে পারবো না। দেখেন, আচ্ছা। আমার কাছে আর একটা তথ্য আছে, যেমন শেখ হাসিনার সাথে যে সমস্ত পুলিশ পলাতক আছে অথবা অপকর্মের সাথে জড়িত, তাদের অনেক শত শত ফ্ল্যাট, সেগুলো নাকি গোপনে বিক্রি হয়ে যাচ্ছে আমার বিভিন্নভাবে। তো এগুলো তো কেউ না কেউ করে দিচ্ছে। জি, একটি ভালো খবর, একটি নয় দুটি আমি দিতে চাই জ্বালানি সংকট মোকাবেলায়। ভারত থেকে রণধীর জয়সওয়াল বলেছেন যে বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা তারা বিবেচনা করবে, ভারত বিবেচনা করবে। এটি আমাদের সংকট কাটবার জন্য সুখবর কিনা, আবার নাকি আমরা আবারও ভারত নির্ভরতার দিকে যাচ্ছি, এটি নিয়ে যদি একটু বলতেন। পাশাপাশি সামিটের একটি কারখানা চালু হয়েছে, এটিও ইতিবাচক ভূমিকা পালন করতে পারে কিনা। একই সঙ্গে নিশ্চয়ই জানেন, আবার স্মরণ করিয়ে দিতে চাই, সামিটের মালিকও কারা, সে জায়গায় কোনো বিতর্ক আছে কিনা। আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে, আমি এটা শুরুতেই বলে দিছি, যেটা হচ্ছে যে দায় মুক্তি সহ যে বিদ্যুতের যে পুরো অ্যারেঞ্জমেন্টটা শেখ হাসিনা রেখে গেছে, এটাকে রিভিউ করে এটা কিভাবে আসলে জনবান্ধব হবে সেটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এটা দায় মুক্তি আইনগুলো সহ বহু কিছু এখানে পরিবর্তন করার ব্যাপার আছে। এটা একটা মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ডিজেল দেওয়ার যে ইস্যুটা, এটা এখানে আমি যেটা বললাম যে ভুল পলিসি। আপনার আপনি ধরে নেন যে আপনার গ্যাসের সংকট হয়েছে, আপনি তো এখানে মাল্টিপল, কিন্তু আপনার চ্যানেল তো মাল্টিপল। কয়লাতে আপনার বিদ্যুৎ কেন্দ্র চলে, তেলে বিদ্যুৎ কেন্দ্র চলে, গ্যাসে বিদ্যুৎ কেন্দ্র চলে। তাহলে আপনি ডিজেল আমদানি বাড়ান, আপনি কয়লা আমদানি বাড়ান, কিন্তু এটাও তো আপনি বাড়ান নাই। এবং এইগুলোর জন্য তো হরমুজ না, রিলেটেড না। কিংবা ধরেন এই যে আদানির যে বিদ্যুৎ, ওইখান থেকে তো বিদ্যুৎ আনতে পারে নাই, মানে এই অ্যারেঞ্জমেন্টটা ঠিক মতো করতে পারে নাই। মানে জিনিসটাকে যে ম্যানেজ করতে হবে, ধরেন আপনার কাছে আছে কিন্তু আপনি ম্যানেজ করতে পারতেছেন না। আমি ওই জায়গাটাতে বললাম যে অদক্ষতাটা, এখন অদক্ষতাটা বাংলাদেশে আজকের দিনে অদক্ষতাটা যে কারণে, আজকের দিনে কোনো অদক্ষতা কোনো ব্যক্তির দায় না। আজকের দিনে অদক্ষতা, বিশেষত বাংলাদেশের মতো রাষ্ট্রে যেখানে আসলে ইচ্ছাকৃত অদক্ষতা এবং সংকট তৈরি করে লুটপাট হওয়া আমাদের হইতেছে ঐতিহ্য। আচ্ছা, অতএব আপনি যেখানে অদক্ষতা দেখবেন সেখানে আপনি সন্দেহ করবেন যে মনে লুটপাটের কোনো একটা ধান্দা হইতেছে। আমি কিন্তু এটা অলরেডি বললাম যে এই যে তেলের সংকটের মধ্যে এই ঘটনাটা কিন্তু ঘটাইছে। এখন সামিট হোক আর কেউ, আমি ওইভাবে দেখতে চাই না কোম্পানি। আমাকে যেটা হচ্ছে যে পলিসিটা আমাকে রিভিউ করতে হবে এবং চেষ্টা করতে হবে 80 থেকে 90 ভাগ কিংবা অন্তত 70 ভাগ ধরেন আমার জ্বালানি যাতে পাবলিক সেক্টরে থাকে, সেটা বিদ্যুৎ, গ্যাস, তেল সবগুলোর জন্য। কারণ এইটার সংকটটা কী হয় এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। টাকা তো যাই, মানে জনগণের উপরে তো একটা বাড়তি চাপ পড়ে, পাশাপাশি নিরাপত্তা সংকট তৈরি হয়। এই যে দেখেন এখন বিদ্যুতের যে নিরাপত্তা সংকটটা, এটা যদি পাবলিক সেক্টরে থাকতো আপনি এই জায়গায় পড়তেন না। হোয়ারেজ ধরেন মনে করেন পল্লী বিদ্যুতের যে ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো, তারা আজকে পুলিশকে চিঠি দিয়ে বলতেছে নিরাপত্তা লাগবে। স্বাভাবিক, জনগণ তো ক্ষুব্ধ হয়ে থাকবে, কারণ আপনি জনগণকে অভ্যাস করাইছেন যে তাকে আপনি ধরেন 20 ঘন্টা কারেন্ট দিবেন কিংবা 22 ঘন্টা কারেন্ট দিবেন। এখন যদি তাকে আপনি 12 ঘন্টা কারেন্ট দেন, তাহলে সে তো লাঠি নিয়ে মারতে আসবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো এইটাকে আপনাকে ম্যানেজ করতে পারতে হবে। আর ইন্ডিয়ার প্রশ্ন আমি ভাবছিলাম আপনি অন্যভাবে করবেন, কিন্তু আপনি না করাতেও আমি ধরেন একটু রেসপন্স করি। সেটা হচ্ছে যে আপনি জানেন যে 5 তারিখে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করেছে, ইন্ডিয়া এটাকে অ্যালাউ করেছে। অ্যালাউ করার পরে আমরা যেটা আশা করছিলাম যে হয়তোবা সরকার হাইকমিশনকে তলব করবে, দুঃখজনক তলব না করে তার সাথে মিটিং করেছে। আচ্ছা, হ্যাঁ, মিটিং করার পরে আবার ধরেন এর মধ্যে ইতিমধ্যে একটা বিবৃতি দিয়েছে, যেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু মিটিং থেকে বেরিয়ে আবার ইন্ডিয়ান হাইকমিশন বলতেছে যে ভারতের সাথে নাকি আমাদের একটা শেয়ার্ড ড্রিম আছে। ভারত একটা আধিপত্যবাদী শক্তি, একটা হিন্দুত্ববাদী শক্তি, একটা আগ্রাসনবাদী শক্তি। আমাদের তাদের সাথে কোনো শেয়ার্ড ড্রিম নেই। আমরা কোনো আগ্রাসনবাদী এবং আধিপত্যবাদীদের সাথে সমতার ভিত্তিতে হলে কোনো সমতার ভিত্তির জন্য আপনাকে প্রিকন্ডিশন ফিল আপ করতে হবে, অনেকগুলো প্রিকন্ডিশন আছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ যেটা এটা আমাকে বলতেই হবে, আমি ভাইয়ের কাছ থেকে প্রয়োজনে 1 মিনিট চাই নিব, উনি আমার বড় ভাই। সেটা হইতেছে যে শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নাকি বাইলেটারাল সফরে যাচ্ছেন। বাইলেটারাল সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী এখানে বিএনপির প্রধানমন্ত্রী নন। বাংলাদেশ গণঅভ্যুত্থানের পরে আমরা যে একটা নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ট্রানজিশনে গিয়েছি, উনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উনাকে যদি ভারত সফরে যেতে হয় অনেকগুলো প্রিকন্ডিশন ফিল আপ করে ওনাকে যেতে হবে, এবং প্রধান প্রিকন্ডিশন হচ্ছে
খুনি হাসিনাকে ফেরত আনতে হবে, জি, এটা এবং ওসমান সরকার পক্ষ হাদির থেকে বলেছে হত্যাকারীদেরকে ভারত বলেছে থেকে এই ফেরত আনতে হবে। দাবিগুলো থাকবে, এই কন্ডিশন দাবিগুলো ফিল আপ থাকবে। করে এরপর উনি যাবে, এছাড়া উনি যেতে জানাল পারবেন আবেদিন না। মেজবা, যদি আপনি এই প্রসঙ্গে একটু বলতেন। কোনটা? এই যে ভারত যে বিবেচনা করবে আমাদের বাড়তি ডিজেল চাহিদার ব্যাপারে, এবং এটি নিয়ে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে আবার ফরিদুল হক বললেন যে কিছু কন্ডিশন রয়েছে। আমাদের এখন যে পরিস্থিতি, সেটা প্রাথমিক অবস্থায় আমাদেরকে প্রাথমিক সংকট কাটানোর জন্য যেটা সরকার দরকার আপাতত সেটা করবেন, কিন্তু রাষ্ট্রীয় পলিসি যেটা, সেটার ক্ষেত্রে তেল গ্যাস সহ সব বিষয়ই আধুনিক দেশবন্ধ পলিসি করতে হবে। মানে আজ যদি আমার ভারতের সাথে যুদ্ধ হয়, তাহলে ভারত যদি এগুলো বন্ধ করে দেয়, হবে না এমন তো কিছু না। তো তাহলে আমার অবস্থা কি হবে? সেক্ষেত্রে ভারত নির্ভরশীলতা থেকে আমাদেরকে সরে আসতে হবে। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে ভারত যেহেতু শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে, এবং শুধু শেখ হাসিনাকে না, অন্যদের সবাইকে পুশব্যাক করতেছে, কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেখানে আছে। আচ্ছা, তাতে এই স্পষ্ট যে আওয়ামী লীগের তারা সবসময় বন্ধু, এখন আরও স্পষ্ট বন্ধু হয়েছে যে তাদের বন্ধু। এই যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের ব্যাপারে ইয়াকে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু শুধু, উনি ঠিকই বলেছেন, আমার সমালোচক প্রাইম মিনিস্টার শুধু কোনো দলের না, উনি সারা বাংলাদেশের, এবং ওনার যে ধ্যান ধারণা চিন্তা ভাবনা দেশের, এবং বিরোধী দলের নেতার সাথে ওনার যে গল্প টল্প যেভাবে কথা বলেন, এটা চমৎকার। এরকম একজন ব্যক্তি আমাদের দেশে, ওনাকে বেঁচে থাকা, ওনাকে সুস্থ থাকা খুব জরুরি। এবং ইন্ডিয়ার যে ওনার জীবনের জন্য বিপজ্জনক হয়ে যাবে না, অথবা ইন্ডিয়ার যে বিপজ্জনক হবে না, এইটা কিন্তু মানে আমরা একেবারে এত সহজে ভাবা ঠিক না। এই জন্য ওনার যেমন নিরাপত্তার ব্যাপারে এবং আন্তর্জাতিক যোগাযোগের ব্যাপারে ওনাকে অত্যন্ত সতর্ক হতে হবে। যারা ওনার মানে ওনাকে যারা যে শেখ হাসিনা একটা 21 আগস্টে একটা মামলায় মিথ্যাভাবে জড়িয়ে ওনাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল, তারা যে আবার সেই ওনাকে আবার অন্যভাবে ষড়যন্ত্র করবে না, সেই ব্যাপারে ওনার সাথে যারাই আছেন, যারা যোগাযোগ করতেছেন, আশা করি উনি অত্যন্ত সতর্ক থাকবেন, উনি নিজেও সতর্ক হবেন। না হলে আর বর্তমানে যে পরিস্থিতি, উনি আল্লাহ সব কিছুর মালিক, তবে আল্লাহ তাআলা অত্যন্ত বাংলাদেশের জন্য একজন ভালো নেতৃত্ব সবার জন্যই, সব দলের সাথে যোগাযোগের জন্য হয়তো তো ইনশাল্লাহ তারেক সাহেব হয়েছেন। আমরা আশা করি উনি এই বাংলাদেশের যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখা, দেশের উন্নতির দিকে নিয়ে যাওয়া, এবং অন্য দেশের সাথে চোখে চোখ রেখে কথা বলে যেই আন্তর্জাতিক পলিসি, এটা সৃষ্টির মাধ্যমে উনি ওনার দায়িত্ব পালন করবেন, এবং উনি নিজেও সতর্ক থাকবেন, ওনার জীবন নিয়ে আল্লাহ তাআলা যেন ওনাকে সহি সালামত রাখেন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ফরিদুল হক আপনাকেও। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।